পেপার 4 যেখানে আজকে আলোচনা হবে পলিটি এবং ইকোনমি। WBCS মেন্সকে টার্গেট করে এই প্রশ্ন সেট আপ করা হয়েছে, যেখানে আমরা আজকে ক্লাসে দেখে নেব প্র্যাকটিস সেট 15। শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন আগে নিজেরা চেষ্টা করবে ভিডিওটা পজ করে, তারপরে অ্যান্সার দেখবে এবং এন্ড অফ দ্য ভিডিও তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কার কত স্কোর হলো। ঠিক আছে, তাহলে শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। The amendment procedure laid down in Indian Constitution is on the pattern of। আমাদের সংবিধানে যে অ্যামেন্ডমেন্ট প্রসিডিওর যেটা রয়েছে সেটা আমরা কি 368 আর্টিকেলের মধ্যে পাচ্ছি। সেই প্রসিডিওরটা আমরা কোন দেশের থেকে বড় করেছি, যেহেতু আমাদের সংবিধান অনেক দেশের সংবিধানকে ফলো করে সেখান থেকে বেশ মানে সব থেকে ভালো ফিচার্সগুলোকে অ্যাকুমুলেট করা হয়েছে, সেগুলোর জন্য আমরা এই ফিচার্সটা অর্থাৎ অ্যামেন্ডমেন্ট প্রসিডিওরটা কোথা থেকে পাচ্ছি। সঠিক উত্তর হবে হচ্ছে কনস্টিটিউশন অফ সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকান কনস্টিটিউশনে এই ধরনের অ্যামেন্ডমেন্ট প্রসিডিওর সেখানে মেনশন করা ছিল, সেটা আমাদের এখানে নেওয়া হয়েছে। তো অপশান সি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি হ্যাজ বিন কনস্টিটিউটেড বাই। আমাদের যে দিল্লি আমাদের ন্যাশনাল ক্যাপিটাল, সেটা আমাদের সংবিধানে কোন সংশোধনের মাধ্যমে সেটাকে স্থাপিত করা হয়েছে, অর্থাৎ এখানে ন্যাশনাল ক্যাপিটাল হিসেবে সেটিকে আনা হয়েছে। দেখো সঠিক উত্তর হয়ে যাচ্ছে 69th অ্যামেন্ডমেন্ট। ইয়ারটা যদি তোমরা জানো তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানিও। সঠিক উত্তর অপশান বি, যেটা হচ্ছে আমাদের 69th অ্যামেন্ডমেন্টের থ্রু। এক্ষেত্রে অ্যাক্ট হচ্ছে 1991, কিন্তু এক্স্যাক্টলি কবে সেটা ইমপ্লিমেন্ট হয়েছিল সেই ইয়ারটা কিন্তু আমাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে। তো ইউনিয়ন টেরিটরি অফ দিল্লি শ্যাল বি কল্ড দ্য ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি বাই দিস অ্যামেন্ডমেন্ট। ঠিক আছে, তো অপশান বি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন বলছে ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ অ্যামেন্ডেড ফর দ্য ফার্স্ট টাইম। প্রথমবারের জন্য কবে সংবিধান সংশোধন হয়েছিল, সে সালটি কত। সঠিক উত্তর হবে 1951 সাল। 1951 সালেই সর্বপ্রথম ভারতীয় সংবিধান সংশোধন হয়েছিল। যদি এক্স্যাক্ট ডেটের কথা বলে অপশানে ডেট শুদ্ধ থাকতে পারে। সঠিক উত্তরটি হবে তখন 10ই মে 1951। তোমরা নোট করে নিও। এবং এক্ষেত্রেই ভারতীয় সংবিধান প্রথম সংশোধন হয়েছিল। অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ হ্যাজ দ্য ব্রিফেস্ট কনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীর মধ্যে সবথেকে সংক্ষিপ্ত কনস্টিটিউশন কোন দেশে রয়েছে। সঠিক উত্তর হবে আমাদের ইউএসএ, অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে সবথেকে ব্রিফেস্ট কনস্টিটিউশন আমাদের ওয়ার্ল্ডের মধ্যে দেখা যায়। ফার্স্ট 10 অ্যামেন্ডমেন্টস আর কল্ড এ বিল অফ রাইটস। ওখানে যে প্রথম 10টি সংশোধন করা হয়েছিল সেটাকে বিল অফ রাইটস বলা হয়। হুইচ এনশিওরস প্রোটেকশন অফ ইউএস সিটিজেন্স এবং তাদের জাস্টিস, অর্থাৎ যেটা আমাদের ফান্ডামেন্টাল রাইটসের মতো একটা বিষয়, সেটা ওখানে বিল অফ রাইটস বলা হচ্ছে। প্রথম 10টি অ্যামেন্ডমেন্টকে সেখানে এই নামে ডাকা হয়, যেটা হচ্ছে সেই দেশের যে সিটিজেন নাগরিক তাদেরকে প্রোটেকশনের জন্য, তাদের বেসিক রাইটকে প্রোভাইড করার জন্য করা হয়েছে। তো অপশান বি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দ্য কম্পোজিশন অফ ইউপিএসসি। ইউপিএসসি মানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। এটার যে কম্পোজিশন সেটা কিসের দ্বারা ডিটারমাইন হয়। ডিটারমাইন বাই দ্য প্রেসিডেন্ট। ঠিক আছে, অর্থাৎ আমাদের প্রেসিডেন্ট সেটা ডিটারমাইন করে যে তার মধ্যে কীরকম কম্পোজিশন থাকবে। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান সি। দেখো এখানে কত মেম্বার থাকবে, একজন থাকে চেয়ারম্যান এবং ম্যাক্সিমাম 10 মেম্বার থাকতে হবে। এক্ষেত্রে এই সমস্ত ডিসিশন অর্থাৎ মেম্বার সংখ্যা কত হচ্ছে সেই বিষয়টা কিন্তু একটা রেগুলেশনের মাধ্যমে, যেটা হচ্ছে 1969 রেগুলেশনের মাধ্যমে মেনশন হয় বা ডিটারমাইন হয়। এটা ডিটারমাইন করে হচ্ছে আমাদের প্রেসিডেন্ট। ঠিক আছে, এরপরে আমাদের নেক্সট প্রশ্ন, হু ইজ দ্য হায়েস্ট ল অফিসার ইন দ্য স্টেট। স্টেটের অর্থাৎ রাজ্যের সবথেকে হায়েস্ট ল অফিসার আমরা কাকে বলবো। অ্যাডভোকেট জেনারেল। আর যদি সেন্ট্রালের ক্ষেত্রে বলা হয় তাহলে সেটার উত্তর হয়ে যেত কিন্তু অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। তো যেহেতু এক্ষেত্রে রাজ্য বা স্টেটের কথা বলা হয়েছে, সেই হিসাবে আমরা অ্যাডভোকেট জেনারেলকে আমরা উত্তর হিসাবে নেব। তো অ্যাডভোকেট জেনারেল আর্টিকেলটা কত নম্বর আর্টিকেলে লেখা রয়েছে দেখো, এটা হচ্ছে দেখো অ্যাডভোকেট জেনারেল অফ স্টেট ইজ দ্য হায়েস্ট ল অফিসার ইন দ্য স্টেট। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আর্টিকেল 165 হ্যাজ প্রোভাইডেড দ্য অফিস অফ অ্যাডভোকেট জেনারেল অফ দ্য স্টেট। ঠিক আছে, তাহলে তোমরা এই প্রশ্নের মধ্যে থেকে আরও একটি বিষয় জানতে পারছো, সেটা হচ্ছে আর্টিকেল 165 আমাদের অ্যাডভোকেট জেনারেল অফ দ্য স্টেটের কথা বলা হচ্ছে। তো অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। দ্য মেম্বার অফ অল ইন্ডিয়া সার্ভিস আর অ্যাপয়েন্টেড আন্ডার দ্য সিগনেচার অফ, অর্থাৎ আইএএস আইপিএস এরকম ধরনের অল ইন্ডিয়া সার্ভিস যেগুলো ইউপিএসসির মাধ্যমে নির্ধারিত হয়, সেই সমস্ত অফিসারদের নিয়োগ, সেই নিয়োগটা কার সিগনেচারের দ্বারা হয়। সঠিক উত্তর হয়ে যাবে প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট এই সমস্ত ব্যক্তিকে তাদের পোস্টে, তাদের অফিসে কার্যভার হিসাবে অর্পণ করে।
জুডিশিয়াল রিভিউ ফাংশন অফ দ্য সুপ্রিম কোর্ট মিনস দ্য পাওয়ার টু। আমরা যে সুপ্রিম কোর্টের একটা অন্যতম ফাংশন জুডিশিয়াল রিভিউকে জানি, সেই জুডিশিয়াল রিভিউর যে ফাংশন সেটা এক্স্যাক্টলি কীভাবে কাজ করে, এটা হচ্ছে টু এক্সামিন দ্য কনস্টিটিউশনাল ভ্যালিডিটি অফ দ্য লস, অর্থাৎ যত ধরনের লস আমাদের দেশে এনাক্ট হচ্ছে সেই লসটা অ্যাকচুয়ালি সংবিধানকে ফলো করে তৈরি হচ্ছে কিনা সেই বিষয়টা দেখাশোনা করার জন্য কিন্তু জুডিশিয়াল রিভিউ এই ফেসিলিটিটা সুপ্রিম কোর্টকে সংবিধান দিচ্ছে। তো অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। জুডিশিয়াল রিভিউ পাওয়ার অফ দ্য কোর্টস অফ দ্য কান্ট্রি টু এক্সামিন দ্য অ্যাকশন অফ দ্য লেজিসলেটিভ, এক্সিকিউটিভ এবং অ্যাডমিনিস্ট্রেটিভ, অর্থাৎ তিনটে বিষয়ের দিক থেকে যা যা কিছু গভর্নমেন্ট আনছে, যা যা লজ আনছে সেই সমস্ত লজটা সংবিধানকে ফলো করে তৈরি হচ্ছে কিনা সেটা সুপ্রিম কোর্ট দেখবে। সেই প্রসিডিওর, যেই সুপ্রিম কোর্টের দেখার যে পারমিশন, সেই সেই ক্ষমতাটা আমাদের সংবিধান দিচ্ছে জুডিশিয়াল রিভিউর আন্ডারে। ঠিক আছে, অপশন সি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। হোয়াট ইজ দ্য মিন্ড বাই কোর্ট অফ রেকর্ডস? সুপ্রিম কোর্টের মধ্যে আমরা আরও একটা জিনিস খেয়াল করি যে কোর্ট অফ রেকর্ডস, এই কোর্ট অফ রেকর্ডস কথাটির অর্থ কী, এক্স্যাক্টলি কী বলা হচ্ছে? এক্ষেত্রে বলা হচ্ছে যে দ্য কোর্ট দ্যাট প্রিজার্ভস অল ইটস রেকর্ড, অর্থাৎ কোর্টে যত কিছু আমাদের বিষয় উঠছে, যেসব সাবজেক্ট ম্যাটারগুলোর উপর ডিসকাশন হচ্ছে, যেখানে রায় বেরোচ্ছে, সেই সব কিছুগুলোকে আমাদের একটা রেকর্ডসগুলোকে কালেক্ট করে একটা জায়গায় রাখা উচিত, সেই বিষয়টা আমাদের সংবিধান বলছে। দ্যাট ইজ মিনস যে কোর্ট অফ রেকর্ডস, তার মানে সমস্ত রেকর্ডকে একটা নির্দিষ্ট জায়গায় প্রিজার্ভ করার যে ফেসিলিটি বা কাজ, সেটাই হচ্ছে আমাদের কোর্ট অফ রেকর্ডস। এটা আমাদের সুপ্রিম কোর্ট ফলো করে। তো অপশন এ হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এক্ষেত্রে সেটাই আমাদের এখানে বলা হয়েছে যে আমাদের সুপ্রিম কোর্টে যে কোর্ট অফ রেকর্ডস সেটার মাধ্যমে এক্স্যাক্টলি কী বলা হচ্ছে তোমরা এখানটা পড়লেই বুঝতে পারবে। দ্য জাজমেন্ট, প্রসিডিং অ্যান্ড অ্যাক্টস দ্য সুপ্রিম কোর্ট আর রেকর্ডেড ফর পারপিচুয়াল মেমোরি এবং টেস্টিমনি। These records are admitted to be evidentiary value cannot be questioned when produced before any court. অর্থাৎ এখানে যাবতীয় কোনো এক পক্ষ এবং বিপরীত পক্ষ যখন কোর্টের মধ্যে যা যা প্রসিডিওর হয় সেই প্রসিডিওর মধ্যে পার্টিসিপেট করছে, সেই সমস্ত বিষয়টাকে রেকর্ডিং এবং টেস্টিমোনিয়াল হিসাবে সেখানে প্রিজার্ভ করতে পারবে সুপ্রিম কোর্ট, সেটা হচ্ছে আমাদের কোর্ট অফ রেকর্ড পারমিশন দিচ্ছে। এরপরে দেখো স্যালারি অফ দ্য জাজেস অফ সুপ্রিম কোর্ট আর ড্রন ফ্রম। সুপ্রিম কোর্টের যে জাজেসরা হয়, বিচারপতিরা হয়, তাদের যে স্যালারি হয় সেই স্যালারিটা আমাদের কোথা থেকে সেই ফান্ডটা কালেক্ট করা হয়, স্যালারি যে তাদেরকে দেওয়া হয় সেটা কোন ফান্ড থেকে কালেকশন করা হয়? সঠিক উত্তর হবে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে। ঠিক আছে, অর্থাৎ সেখান থেকে এই ফান্ডটা ট্রান্সফার হয়ে যায় অ্যাজ এ স্যালারি সেই সমস্ত সুপ্রিম কোর্টের জাজেদের কাছে। তো অপশন সি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এখানে আরও কিছু অ্যাড করা হয়েছে, দেখো হাইকোর্টের যদি জাজেসের কথা বলা হচ্ছে, স্যালারি অ্যান্ড অ্যালাউন্সেস অফ দ্য হাইকোর্ট জাজেস আর চার্জড আপন দ্য কনসলিডেটেড ফান্ড অফ স্টেট। অর্থাৎ দুটো ক্ষেত্রেই জাজেদের যখন ব্যাপার আসছে সেটা হচ্ছে কনসলিডেটেড ফান্ড থেকে, কিন্তু যখন আমরা হাইকোর্টের কথা বলবো তখন সেটা হবে রাজ্য সরকারের যে কনসলিডেটেড ফান্ড সেখান থেকে, এবং যদি সুপ্রিম কোর্টের কথা বলি তখন সেটা হবে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে। এইটুকুই শুধু পার্থক্য মাথায় রাখবে। ঠিক আছে, এবং যে পেনশন, যখন পেনশনের বিষয় আসবে এই বিষয়টা আরেকটা জিনিস, সেটা হচ্ছে যখন সকলেই রিটায়ারমেন্টের একটা এজ আসবে তারপরে যে পেনশন হবে সেই পেনশন কিন্তু সম্পূর্ণভাবে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকেই আসবে। পেনশন যখন হবে হাইকোর্ট জাজেদের তখন কিন্তু এমন নয় যে রাজ্য সরকারের কনসলিডেটেড ফান্ড সেটাকে দেবে, তা নয়। যখন পেনশনের বিষয় আসবে হাইকোর্ট জাজেদের তখন কিন্তু সবটাই চলে যাবে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে। ঠিক আছে, তাহলে এখান থেকে আশা করি ক্লিয়ার হয়েছে তিনটে বিষয়গুলোই, যে হাইকোর্ট কী হবে, জাজেসের সুপ্রিম কোর্টের কী হবে, এবং পেনশনের যখন টাইম আসবে তখন কোথা থেকে চার্জ হবে। তো অপশান সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট আমরা পাচ্ছি হচ্ছে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, দ্যাট মিনস পিআইএল। পিআইএল অ্যাপ্লাইজ টু এনি কেস অফ পাবলিক ইনজুরি অ্যারাইজিং ফ্রম। কোন কোন ক্ষেত্রে পাবলিক এই পিআইএল লঞ্চ করতে পারে? দেখো অপশানগুলো একটু পড়ে দেখি। দ্য ব্রিচ অফ এনি পাবলিক ডিউটি, কেউ যদি তার পাবলিক ডিউটিটাকে রক্ষা না করে সেখানে ফাঁকি দেয়। সেকেন্ড পয়েন্টে বলা হচ্ছে দ্য ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশনাল প্রভিশন, যেরকম প্রভিশন কনস্টিটিউশনে দেওয়া আছে সাংবিধানিক কিছু রুলস, সেগুলো যখন মানুষ ভায়োলেট হতে দেখছে তখন সেই বিষয়ের উপরে বা সেই ব্যক্তির উপরে পিআইএল জারি করা যেতে পারে। এবং থার্ড পয়েন্টে বলছে দ্য ভায়োলেশন অফ দ্য ল, যে কোনো আইনের যদি ভায়োলেশন দেখা যায় সেক্ষেত্রেও কিন্তু পিআইএল লঞ্চ করা যায়। তো এই প্রশ্নে যেহেতু এই তিনটে অপশানই আমাদের পিআইএল রিলেটেড, তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর নির্বাচন করতে হবে অল, কারণ এই তিনটে আমাদের যে কন্ডিশান সেই তিনটে ফলো করলে তখনই কিন্তু এমন নয় যে ম্যান্ডেটরি নয় যে তিনটেই একসাথে ফলো করতে হবে, যে কোনো একটা ফলো করলেই কিন্তু পিআইএল তুমি লঞ্চ করতে পারবে সেই ব্যক্তির বা সংস্থার এগেনস্টে। তো এক্ষেত্রে অপশান ডি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার।
নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেলস ক্যান নট বি সাসপেন্ডেড ইভেন ডিউরিং ইমার্জেন্সি? যখন ইমার্জেন্সি জারি হয় সমস্ত মানে যে ফান্ডামেন্টাল রাইটস সেগুলো কিন্তু অটোমেটিক্যালি সেটা ডিজলভ হয়ে যায়। সেক্ষেত্রে এমন দুটি আর্টিকেল ফান্ডামেন্টাল রাইটস রয়েছে যেগুলো কিন্তু ইমার্জেন্সি জারি হওয়া সত্ত্বেও সেটা কিন্তু বলবৎ থাকে, অর্থাৎ সেখানে কোনো রকমের কাটল করা পসিবল হয় না। সেইটা কি? সেটা হচ্ছে আর্টিকেল 20 এবং 21। এই দুটি আর্টিকেল হচ্ছে অলওয়েজ ইমার্জেন্সি জারি করা সত্ত্বেও সাসপেন্ড করা যাবে না। এটা যদি জিজ্ঞাসা করা হয়, এখান থেকে আরেকটা প্রশ্ন উঠে আসতে পারে, সেটা হচ্ছে যে কোন অ্যামেন্ডমেন্টের থ্রু এই জিনিসটাকে চালু করা হয়েছে, এনাক্ট করা হয়েছে? সেটা হচ্ছে 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এক্ষেত্রে কোর্ট আমাদের এই ডিসিশন জানিয়েছে যে ইন কেস নো পার্সন ক্যান বি স্ট্রিপড অফ হিজ রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। লাইফ এবং পার্সোনাল লিবার্টি আমরা জানি 21-এর মধ্যে এবং 20-তেও বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো ফান্ডামেন্টাল রাইটসের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। কোনো একজন ব্যক্তির পক্ষে সেটা কখনোই বন্ধ করানো যাবে না ইমার্জেন্সির সময় হলেও। তো এটা আমাদের ডিসিশন জারি করছে 44th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। তাহলে এভাবেও কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। তো এক্ষেত্রে সঠিক উত্তর 20 এবং 21 আর্টিকেল, দ্যাট ইজ অপশান বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ রিলেটেড টু ইন্ডিয়ান ফরেন পলিসি? বৈদেশিক নীতি সম্পর্কে আমাদের কোন আর্টিকেলের মধ্যে বলা হয়েছে আমাদের সংবিধানে? সঠিক উত্তর হবে আর্টিকেল 51। দেখো মনে করে দেখো, যখন ডিপিএসপি পড়েছিলাম সেখানে ডিপিএসপির একদম শেষ আর্টিকেল যেটা 51 ছিল, সেখানে কিন্তু আমরা 51 সম্পর্কে পেয়েছিলাম যে আমাদের পিস ট্রিটি অলওয়েজ মানে পিস মেনটেন করতে হবে ফরেন কান্ট্রিগুলোর সঙ্গে। তো এখানে আমাদের বৈদেশিক নীতির একটা বিষয় খুঁজে পাচ্ছি, সেটা হচ্ছে আর্টিকেল 51, দ্যাট ইজ অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দ্য ফ্রেজ ইকুয়ালিটি বিফোর ল ইউজড ইন আর্টিকেল 14 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ বিন বরোড ফ্রম? কোথা থেকে? আর্টিকেল 14-এর মধ্যে কী ছিল? আমাদের ফান্ডামেন্টাল রাইটস ইকুয়ালিটি বিফোর ল, অর্থাৎ লয়ের উপরে সকলের সমান। ল কোনো সময় মানুষকে ভেদাভেদ করতে পারবে না, রিচ পুয়ার, তোমার স্ট্যাটাস, হাই স্ট্যাটাস, লো স্ট্যাটাস, এভাবে কোনো ডিভিশন করতে দেবে না। আইন হচ্ছে সকলকে সমান দরজা দেবে। তো এক্ষেত্রে এই আর্টিকেল 14-এ যেটা ইকুয়ালিটি বিফোর ল লেখা রয়েছে সংবিধানে, সেটা আমাদের কোন দেশ থেকে নেওয়া হয়েছে? দেখো সংবিধান যখন আমাদের তৈরি হয়েছিল, জাস্ট আমরা ব্রিটিশার্সদেরকে আমাদের ছেড়ে আমরা নতুন সংবিধান রচনা করছিলাম, কিন্তু সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে অধিকাংশ আমাদের সংবিধানের অধিকাংশ প্রভিশনই কিন্তু ব্রিটিশদের ক্ষেত্রে যেগুলো ছিল ব্রিটিশ সংবিধানে সেগুলোই অলমোস্ট কন্টিনিউ হয়েছে কিছু মাইনর এবং মেজর মডিফিকেশনের মাধ্যমে। কিন্তু এক্ষেত্রেও ঠিক একই রকমভাবে আর্টিকেল 14 যে ফান্ডামেন্টাল রাইটস, সেইটাও কিন্তু আমাদের এই ব্রিটেন থেকে আমরা বড় করেছি। তো ব্রিটেনের এই সংবিধান যে রয়েছে সেখানেও আমরা এই ধরনের ইকুয়ালিটি বিফোর লকে দেখতে পাচ্ছি। সেখান থেকে আমরা এই নিয়মটাকে আমাদের সংবিধানে এন্ট্রি করিয়েছি। অপশন সি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, যেখানে আমরা আর্টিকেল 14-এর মধ্যে দুটো জিনিস দেখতে পাই। একটা হচ্ছে আমাদের ইকুয়ালিটি বিফোর ল এবং ইকুয়াল প্রোটেকশন অফ ল, দুটোর মিনিংয়ে সেম, অর্থাৎ ল আমাদের সমান অধিকার দেবে এবং সমান প্রোটেকশন দেবে। তো এটা আমরা পেয়েছি কোথা থেকে? ব্রিটিশ কনস্টিটিউশন থেকে। তো অপশন সি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। নেক্সট আমরা, ইফ দ্য প্রেসিডেন্ট ওয়ান্টস টু ডিজাইন ফ্রম অফিস হি মে ডু সো বাই রাইটিং টু ইট টু দ্য। এক্ষেত্রে প্রেসিডেন্ট যদি তার যে অফিস, প্রেসিডেন্ট অফিস, সেটাকে ডিজাইন করতে চায় সেই ব্যক্তি, যে প্রেসিডেন্ট হয়েছে সেই প্রেসিডেন্ট যদি তার রেজিগনেশন দিতে চায় তো কাকে দেবে? সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ভাইস প্রেসিডেন্ট, অর্থাৎ অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভাইস প্রেসিডেন্টের হাতে কিন্তু সে তার রেজিগনেশন লেটারটি দেবে। দেখো এটা ছাড়াও বেশ কিছু ইমপিচমেন্ট প্রসিডিওর রয়েছে, সেখানে আমি অ্যাড করেছি 56। দেখো কি বলছে আমাদের কনস্টিটিউশন, যে প্রেসিডেন্ট মে টার্মিনেট আর্লিয়ার অন দ্য কনস্টিটিউশন। প্রেসিডেন্টকে তার পদ থেকে সরানো যেতে পারে দুটো প্রসেসে, একটা হচ্ছে ইমপিচমেন্ট প্রসিডিওর মাধ্যমে এবং আরেকটা হচ্ছে রেজিগনেশনের থ্রু ভাইস প্রেসিডেন্টকে, যেটা আমরা দেবো, যেটা আজকের কোয়েশ্চেনের আমাদের অ্যান্সার, যে দুটো ওয়েতে প্রেসিডেন্ট তার অফিসকে ছাড়তে পারে। তো ইমপিচমেন্ট প্রসিডিওরটা একটা রয়েছে এবং সেটার আর্টিকেল কী হবে সেটা তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কোন আর্টিকেলে আমাদের প্রেসিডেন্টের ইমপিচমেন্ট প্রসিডিওর বলা রয়েছে। এবং এক্ষেত্রে প্রেসিডেন্ট যদি রেজিগনেশনের থ্রু করতে চায়, তার অফিস ছাড়তে চায়, তাহলে আমরা দেখব যে তিনি ভাইস প্রেসিডেন্টের কাছে তার রেজিগনেশন লেটার জমা দিয়েছে। তো অপশান এ হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল ওয়াজ সেট আপ ইন? কত সালে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল সেট আপ হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি, অর্থাৎ 1952 সালে। 1952 সালে এনডিসি স্থাপিত হয়েছিল। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর সি হয়ে যাচ্ছে। দ্য নীতি আয়োগ
নীতি আয়োগ অ্যাকচুয়ালি কি, দেখো এটি একটি মিনিস্ট্রি নাকি গভর্নমেন্ট ডিপার্টমেন্ট নাকি অ্যাডভাইজারি বডি নাকি অটোনোমাস কর্পোরেশন? সঠিক উত্তর আমরা নির্বাচন করব অ্যান অ্যাডভাইজারি বডি, কারণ নীতি আয়োগকে আমরা কি দেখেছি, এটা একটা হচ্ছে থিঙ্ক ট্যাঙ্ক, অর্থাৎ গভর্নমেন্টকে অনলি অ্যাডভাইস প্রোভাইড করে। এক্ষেত্রে তার কোনো বিশেষ ফিনান্সিয়াল অ্যাসেট অ্যালোকেশন এই বিষয়ে কোনো তার ক্ষমতা নেই, অর্থাৎ এটা অলরেডি একটা হচ্ছে অ্যাপেক্স পাবলিক পলিসি থিঙ্ক ট্যাঙ্ক অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, তো অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। ডিভ্যালুয়েশন মিনস, ডিভ্যালুয়েশন বলতে আমরা কি বুঝি? ডিভ্যালুয়েশন অর্থাৎ যেটা ভ্যালুটাকে আমরা কমিয়ে দিচ্ছি, অর্থাৎ ডিভ্যালুয়েশন করছি, সেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, অর্থাৎ লোয়ারিং অফ দ্য ভ্যালু অফ ওয়ান কারেন্সি ইন কম্প্যারিজন অফ সাম ফরেন কারেন্সি। অর্থাৎ বিদেশি যে আমাদের ধরো ফর এক্সাম্পল ইন্ডিয়ান কারেন্সি এবং যে আমেরিকান ডলার, এর মধ্যে যে ডিফারেন্সটা থাকছে, যেই কারণে আমরা অনেক সময় দেখতে পাই যে ডলারের প্রতি আমাদের রুপির দাম অনেক বেশি ডিভ্যালুয়েট করেছে, কখনো খুব অ্যারাইজ করেছে। তো সেই বিষয়টাকে এখানে ডিভ্যালুয়েশনের সঙ্গে তুলনা করেছে, যে কারেন্সি ভ্যালু যেটা সেটাকে লোয়ার করে দেওয়া হচ্ছে। যদি তুমি কম্পেয়ার করো সেটা ফরেন কারেন্সির সঙ্গে, তবে দেখা যাবে আমাদের কারেন্সির যে ভ্যালু সেটাকে অনেকে লো করে দেওয়া হয়েছে। দ্যাট ইজ কল্ড ডিভ্যালুয়েশন। ঠিক আছে, লোয়ারিং অফ দ্য ভ্যালু অফ ওয়ান কারেন্সি ইন কম্প্যারিজন অফ সাম ফরেন কারেন্সি। তো অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এক্ষেত্রে সেটাই বলা হয়েছে যে আমাদের ইজ ডেলিভারেড ডাউনলোড অ্যাডজাস্টমেন্ট অফ দ্য ভ্যালু অফ আ কান্ট্রিজ মানি রিলেটিভ টু অ্যানাদার কারেন্সি। অর্থাৎ এটা ডেলিভারেটলি করা হয়, ইচ্ছাকৃত করা হয়। এক্ষেত্রে গ্রুপ অফ কারেন্সি, ধরো অনেকগুলো কারেন্সি স্ট্যান্ডার্ডের সঙ্গেও করা হতে পারে, শুধুমাত্র আমেরিকান ডলারের সঙ্গে নয়, পার্শ্ববর্তী অনেকগুলো যে প্রতিবেশী আমাদের কান্ট্রি রয়েছে সেই অ্যাকর্ডিংও করা হয়, বিচার বিবেচনা করে ডেলিভারেটলি, মাথায় রাখতে হবে। কান্ট্রিজ দ্যাট হ্যাভ আ ফিক্সড এক্সচেঞ্জ রেট অর সেমি ফিক্সড এক্সচেঞ্জ রেট ইউজ দিস মানিটারি পলিসি টুল। অর্থাৎ আমাদের ইনফ্লেশনকে খানিকটা ফ্লেক্সিবিলিটি প্রোভাইড করার জন্য এই ধরনের ডিভ্যালুয়েশনকে করা হয়ে থাকে, এই জন্য এটা ডেলিভারেটলি করা হয়, সেই জন্য আমরা এটাকে মাথায় রাখবো এই পয়েন্টটা। তো অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। মানিটারি পলিসি ইজ রেগুলেটেড বাই, মানিটারি পলিসি কে রেগুলেট করে? আমরা কি জানি, আরবিআই রেগুলেট করে। তো আরবিআইকে আমরা কি বলি? সেন্ট্রাল ব্যাংক। দ্যাট মিন্স অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। আরবিআই মনিটারি পলিসি কমিটি, যেটাকে আমরা শর্টে বলবো এমপিসি, সের মাধ্যমে এটা ডিসাইড করে যে কোথায় কি ইন্টারেস্ট রেট প্রোভাইড করা হবে, অর্থাৎ রেপো রেট কী হবে, রিভার্স রেপো রেট কী হবে, সেই সব কিছু ডিসাইড করে এমপিসির মাধ্যমে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তাকে আমরা কি বলি? আমরা বলি সেন্ট্রাল ব্যাঙ্ক। তো অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। রুপিস ওয়ান কারেন্সি নোটস বিয়ার দ্য সিগনেচার অফ। আরবিআই যখন যে মেন তোমার কাজ, তার মধ্যে একটা হচ্ছে কারেন্সি নোট আমাদের মিন্টিং করা। তো এক্ষেত্রে রুপিস ওয়ান অর্থাৎ 1 টাকার যে কয়েন, সেটার মধ্যে কার সিগনেচার থাকে? সিগনেচার থাকে কিন্তু ফাইন্যান্স সেক্রেটারি। আমাদের মাথায় রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার এসেও গেছে এক্সামে, সেটা হচ্ছে ফাইন্যান্স সেক্রেটারির যে সিগনেচার সেটা থাকে হচ্ছে 1 টাকার কয়েনে। ঠিক আছে, কিন্তু এইটা বাদে বাকি যা যা কিছু আমাদের কারেন্সি সার্কুলেশনে রয়েছে সেই সবগুলো হচ্ছে আরবিআই মিন্ট করে, এবং সেখান থেকে আমরা যে সিগনেচার দেখতে পাই নোটের মধ্যে সেটা হবে হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নরের। ঠিক আছে, তো শুধুমাত্র রুপিস ওয়ান হচ্ছে সেক্রেটারি অফ আমাদের ফাইন্যান্স সেক্রেটারি সেখানে সাইন করবেন। তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি, ফাইন্যান্স সেক্রেটারি। এরপরে দেখো রুপিস 10, অর্থাৎ এখানে 10 টাকার যে নোট, সেই নোটের মধ্যে কার সিগনেচার দেখা যাবে? তো আমি একটু আগেই বললাম যে 1 টাকা বাদ দিয়ে যাবতীয় যা যা কিছু রয়েছে, যা কিছু সার্কুলেশনে রয়েছে মার্কেটে, সেই সবগুলোর মধ্যে কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নরের সিগনেচার থাকে। তাহলে সঠিক উত্তর আমরা হবে কী ঠিক করবো হচ্ছে গভর্নর অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, হোয়েন ওয়াজ দ্য ডেসিমাল সিস্টেম অফ কারেন্সি ইন্ট্রোডিউস ইন ইন্ডিয়া? কত সালে আমাদের ডেসিমাল সিস্টেম আমাদের ইন্ডিয়াতে ইন্ট্রোডিউস করা হয়েছে? সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে আমাদের 1957। 1957 থেকে ডেসিমাল সিস্টেম আমাদের এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে আমাদের কারেন্সিতে। যখন এক্স্যাক্ট যদি ডেটটা বলা হয় তাহলে হবে হচ্ছে 1 এপ্রিল। ঠিক আছে, আমরা যেহেতু বহু অ্যানসিয়েন্ট টাইম থেকে আমাদের সভ্যতা, ট্রেডিং সমস্ত কিছু চলছে, সেই হিসাবে মানিটারি ভ্যালু হিসাবে আমরা বহু বছর গত 500 বছর ধরেই আমাদের এখানে যে কয়েন সার্কুলেশন আমাদের এখানে দেখতে পাচ্ছি। তো সেটাকে ডেসিমাল কয়েনেজ সিস্টেমে নিয়ে আসার জন্য 1 এপ্রিল 1957 এটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে। এটি হচ্ছে কয়েনেজ অ্যাক্ট।
তো অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার 1957। হুইচ অফ দ্য ফলোয়িং গ্রুপস সাফার দ্য মোস্ট ফ্রম ইনফ্লেশন? কোন গ্রুপ এখানে সবথেকে বেশি ইনফ্লেশনের দরুন সাফার করে? সঠিক উত্তর হবে ক্রেডিটার্স, অর্থাৎ যারা ক্রেডিট দেয়, ঠিক আছে, তারা হচ্ছে সবথেকে বেশি সাফার করে। কিভাবে আমি বুঝিয়ে দিচ্ছি। এক্ষেত্রে বলা হচ্ছে যে ডেপ্টার যারা, তারা কিন্তু এক্ষেত্রে লস হচ্ছে, এবং ক্রেডিটার যারা, তারা হচ্ছে সবথেকে বেশি লাভ, উল্টো বললাম, ডেপ্টার যারা সবথেকে বেশি গেন করছে এবং ক্রেডিটাররা সবথেকে বেশি লস করছে। তার কারণ হচ্ছে যারা ক্রেডিট দিচ্ছে, অর্থাৎ যে ধার দিচ্ছে, সেই ব্যক্তি যখন ধার দিচ্ছে এবং 3 বছর পরে যখন ধারটা শোধ নেবে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওই 3 বছরের মধ্যে ইনফ্লেশন এতটাই মাত্রায় বেড়ে গেছে যে সেই মূল্য যেটা ও দিয়েছিল, যদি 1000 টাকা ধার দিয়ে থাকে, তো 1000 টাকার মূল্য অনেক কমে গেছে। 1000 টাকা এখন কিছুই পাওয়া যায় না। যেমন তুমি 10 টাকায় আগে যে জিনিসটা পেতে, এখন তুমি সেটা পাও না। তো এক্ষেত্রে মূল্য বৃদ্ধি মানে টাকার যে ভ্যালু সেটা কমে গেছে, তাই না? তো সেই টাকার ভ্যালু যেহেতু কমে গেছে, সে যখন 1000 টাকার দিয়েছিল তখন 1000 টাকা ভ্যালু ছিল, কিন্তু বর্তমানে সেটা হয়তো 700 টাকা ভ্যালু দাঁড়িয়েছে 3 বছর পরে কি 5 বছর পরে। তো সেই হিসাবে যারা ধার দিয়েছে তার পক্ষে কিন্তু এটা লসে পরিণত হলো, কিন্তু যে ধার নিল সে কিন্তু আমাদের যখন রিটার্ন করবে সেই অ্যাকর্ডিং, সেই ইনফ্লেশন অ্যাকর্ডিং রিটার্ন করবে। তো সেক্ষেত্রে তার কিন্তু লাভই হচ্ছে, কারণ মূল্যটা বৃদ্ধি হয়েছে। তো সেই হিসাবে যারা ক্রেডিট দিচ্ছে, তো সেক্ষেত্রে আমরা ক্রেডিটার যারা, তারা কিন্তু লসের সম্মুখীন হচ্ছে। দ্যাট মিনস অপশান বি হচ্ছে আমাদের এই প্রশ্নে, যেহেতু লসের কথা জিজ্ঞাসা করছে, সবথেকে বেশি সাফার করছে বলা হচ্ছে, সেই হিসাবে অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং বেস্ট এক্সপ্লেন মানি? টাকার ডেফিনেশন কি? এর মধ্যে অপশানগুলোর মধ্যে কোনটার মধ্যে দিয়ে তুমি বেস্ট এক্সপ্রেশন পাচ্ছ? সঠিক উত্তর হবে ইট ইজ কমন ডিনোমিনেটর ফর মেজারিং ভ্যালু, অর্থাৎ কোনো জিনিসের মূল্য নির্ধারণ করার জন্য সর্বতোভাবে যে কমনভাবে সমস্ত মানুষের দ্বারা যেই ডিনোমিনেটরকে ইউজ করা হয় সেটাকে আমরা মানি বলতে পারি। তো অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। চিপ মানি কাকে বলে? এগুলো অনেক ধরনের টার্ম রয়েছে, যেটা হচ্ছে ইকোনমিক টার্ম, খুব ইম্পর্ট্যান্ট, এটা মাথায় রাখো ভালো করে। চিপ মানি হচ্ছে অপশান এ, যেটা হচ্ছে লো রেট অফ ইন্টারেস্ট। যেই টাকায় আমরা লো রেটে ইন্টারেস্ট পে করি সেটা হচ্ছে আমাদের চিপ মানি বলা হয়ে থাকে। তো লো রেট অফ ইন্টারেস্ট হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশান এ। চিপ মানি পলিসি is that monetary policy of the RBI in which loans and advances are made available on a low interest rate. On easy terms, it is used to be controlling inflation. ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য লো ইন্টারেস্ট রেটকে প্রোভাইড করানো হয়, অর্থাৎ এক্ষেত্রে যে জিনিসটা বলতে চাইছে যে কোনো টাকা আমাদের লোন প্রোভাইড করলে তাতে কম টাকা ইন্টারেস্ট দিলেই হবে, এটা হচ্ছে আমাদের লো রেট অফ ইন্টারেস্ট, দ্যাট মিনস চিপ মানি বলে বলা হবে। নেক্সট আমরা বলবো হু ইজ অর্গানাইজেশন মনিটরস দ্য ব্যাঙ্কস ইন অ্যাকচুয়ালি মেনটেনিং ক্যাশ ব্যালেন্স? এক্ষেত্রে সমস্ত ব্যাংকের মধ্যে ক্যাশ ব্যালেন্স ঠিকঠাকভাবে মেনটেন করার দায়িত্ব কার? সঠিক উত্তর তোমরা সকলেই বুঝতে পারছো, আরবিআই। তো অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, হুইচ অ্যামং দ্য ফলোয়িং স্পন্সার আরআরবিজ? আরআরবি আমরা জানি যে 3টে কম্বিনেশনে গঠিত, অর্থাৎ 3 জনের শেয়ার হোল্ডিং থাকে সেখানে। সঠিক উত্তর এক্ষেত্রে আমাদের হয়ে যাবে অপশান সি, দ্যাট ইজ ন্যাশনাল কমার্শিয়াল ব্যাঙ্ক। অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এক্ষেত্রে যে জিনিসটা আমি বলছিলাম যে 3টে শেয়ার হোল্ডিং থাকে, সেটা হচ্ছে রিজিওনাল রুরাল ব্যাঙ্ক বা আরআরবি স্পন্সার্ড বাই এনি কমার্শিয়াল ব্যাঙ্ক, সেটা পিএসইউ অথবা প্রাইভেট ব্যাঙ্ক যেই হতে পারুক, সেন্ট্রাল গভর্নমেন্ট সেই স্পন্সর ব্যাঙ্ক এবং স্টেট গভর্নমেন্ট, এই 3 জনের হোল্ডিং থাকে। কোন রেশিওতে সে হোল্ডিং থাকে, হোল্ডিংয়ের শেয়ার রেশিওটা কিন্তু আসে। দেখো সেন্ট্রাল গভর্নমেন্টের শেয়ার থাকে 50, এবং আমাদের যে স্পন্সর ব্যাঙ্ক হবে সে হচ্ছে 35% শেয়ার হোল্ড করবে, এবং স্টেট গভর্নমেন্ট বা রাজ্য সরকার করবে 15% শেয়ার হোল্ডিং। তো 50:35:15, এটা হচ্ছে আমাদের আরআরবির যে শেয়ার হোল্ডিং রেশিও। তো অপশান সি, যেটা হচ্ছে আমাদের ন্যাশনাল কমার্শিয়াল ব্যাঙ্কস, আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর স্পন্সার ব্যাঙ্ক হিসেবে হতে পারে আরআরবির। নেক্সট আমরা চলে আসছি মিডিয়াম টার্ম লোনস কি? মিডিয়াম টার্মস লোন অর্থাৎ একটা টার্ম বা সময়ের কথা বলা হচ্ছে, এক্স্যাক্টলি কত সময়কে আমরা মিডিয়াম টার্ম লোনের মধ্যে ক্যাটাগরির মধ্যে ফেলতে পারবো? সঠিক উত্তর হবে অপশান ডি, 1 বছর থেকে 3 বছর সময়ের মধ্যে যে লোন প্রোভাইড করা হয়, অর্থাৎ লোনটাকে এই টাইমের মধ্যে রিপে করে দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি মিডিয়াম টার্ম যে লোন, সেটা টাইমিং হচ্ছে 10 ইয়ার হচ্ছে 1 to 3 ইয়ার্স। অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ইয়ার অফ?
কত সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এস্টাবলিশ হয়েছিল? সঠিক উত্তর হবে 1935 সালে। অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। দ্য সেবি ওয়াজ গিভেন স্ট্যাচুটারি রিকগনিশন ইন 1992 অন দ্য রেকমেন্ডেশন। সেবি স্থাপনের পেছনে কোন কমিটি রেকমেন্ডেশন দিয়েছিলেন? সঠিক উত্তর, খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে এই প্রশ্নটা, সেটা হচ্ছে নারাসিম্হা কমিটি। অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তো অপশান ডি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নরসিম্হা কমিটির রেকমেন্ডেশনে 1992-তে এটি স্থাপিত হয়। যদি ইনিশিয়ালি কনস্টিটিউটের কথা বলা হয় তাহলে সালটা হচ্ছে 1988-এর 12ই এপ্রিল। পরবর্তীকালে নরসিম্হা কমিটির রেকমেন্ডেশন অনুযায়ী এটিকে ফাংশনাল করা হয় 1992-তে। তো অপশান ডি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। এবং এর সঙ্গে সঙ্গে আমরা কমপ্লিট করে ফেললাম আমাদের আজকের সেটের 30টি প্রশ্ন। আশা করি প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট এবং তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে আবারও এরকম সেট প্র্যাকটিসের সঙ্গে। প্রিভিয়াস ক্লাসগুলো যদি না দেখে থাকো তাহলে তোমরা কিন্তু অবশ্যই ভিজিট করো, এবং এন্ড অফ দ্য ভিডিও এই ক্লাসে তোমরা কত স্কোর করলে তোমরা আমাকে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানো। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সকলে টেক কেয়ার অ্যান্ড বাই।